এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট এই স্যাটারডে আসার কথা ছিল। আমি আগেই আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যার বেসিসে নিফটি ব্যাংক নিফটিতে একটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করেছিলাম যে কোনো দিকে একটা মুভমেন্ট কিন্তু আসতে পারে। এবং সঙ্গে সঙ্গে গতকাল বিকালে রিলায়েন্সের রেজাল্ট এসছে। রিলায়েন্সের রেজাল্ট যদি দেখি তাহলে ওকে রেজাল্ট, মানে খুব খারাপ রেজাল্ট বলতে পারবো না, আবার বিশাল ভালো রেজাল্টও বলতে পারবো না। তো এই ভিডিওতে আমি এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের ডিটেলস অ্যানালিসিস করব। এবং যদি দেখুন, অ্যানালিসিস আলাদা জায়গায়, ট্রেডিং আলাদা জায়গায়। তো অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে অ্যাকচুয়াল রেজাল্ট কেমন হয়েছে। যদি আপনি রেজাল্ট অ্যানালিসিস শিখতে চান ব্যাংকের ক্ষেত্রে, দেখুন বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যখন আপনি রেজাল্ট অ্যানালিসিস করবেন দ্যাট ইজ ডিফারেন্ট। যদি আপনি এখানে এফএমসি সেক্টরের কোনো স্টক, বা যদি আইটি সেক্টরের কোনো স্টক, বা যদি ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কোনো স্টকের রেজাল্ট অ্যানালিসিস করেন, তার জন্য আপনি ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে অ্যানালিসিস করতে হবে। সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিস ইম্পর্টেন্ট নয়। তো এখানে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের চার্ট আছে, চার্ট আমি পরে আপনাদের সঙ্গে ডিসকাস করছি। তো প্রথমে চলে যাচ্ছে আমি রেজাল্ট। দেখুন রেজাল্ট যদি আপনারা দেখতে হয় সেক্ষেত্রে আমি screener.in এই যে ওয়েবসাইট আছে, এখানে গেলে দেখবেন আজকে যে রেজাল্ট এসছে, আপকামিং রেজাল্ট টুডে, মানে আজকে রেজাল্ট এসছে। তো এই রেজাল্ট যদি আপনি এখানে দেখতে চান তাহলে একটা ওভারভিউ রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। দেখুন জুন 2025 মানে যে রেজাল্ট, মানে ফার্স্ট কোয়ার্টারে আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট এখানে এসছে। এবং সেখানে দেখাচ্ছে যে রেভিনিউ বেড়েছে, কত রেভিনিউ হয়েছে। এখানে যা কিছু আছে সব কোটিতে, ব্যাংকের রেজাল্ট তো একটু বেশি বেশি হয়, সব কোটিতে আছে। তো 86,797 কোটি টাকার রেভিনিউ ছিল, সেখান থেকে রেভিনিউ বেড়ে হয়েছে এখানে 87,372 কোটি টাকা। এই কোয়ার্টার অন কোয়ার্টার, মানে 3 মাস আগের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টের বেসিসে যদি এই রেজাল্ট দেখি তাহলে এরকম ছিল। এবং দেখুন এখান থেকে কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট কিন্তু একটু একটু করে বেড়েছে। প্রথমে আমি যেটা দেখছি সেটা হচ্ছে কার না, এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টারলি রেজাল্ট দেখছি। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টারলি রেজাল্ট। এবং এখান থেকে এইচডিএফসি ব্যাংকে যদি নিচের দিকে চলে আসি আস্তে আস্তে, তা দেখবেন এখানে আপনি কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পারবেন। এবং এখানে এক্সপেন্স, ইন্টারেস্ট ইনকামও বেড়েছে। তো এখান থেকে আমি ডিটেলস রেজাল্ট পাবো না। নেট প্রফিট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লাস্ট কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে এখানে নেট প্রফিট কিন্তু এখানে কমেছে। এবার এই নেট প্রফিট যে কমেছে তার ডিটেলস যদি আমরা জানতে, তাহলে এখানে দেখুন নিচে পিডিএফ সিম্বল আছে, পিডিএফ সিম্বল থেকে আমাকে ওপেন করতে হবে এইচডিএফসি ব্যাংকের অ্যাকচুয়াল রেজাল্ট যেটা এসছে আজকের দিনে 19 জুলাই। দেখুন 19 জুলাই 2025 পুরো ওয়েবসাইটে যেটা দিয়েছে সেই রেজাল্টটা এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখানে গেলে আমার জাস্ট রেজাল্ট সেকশনে গিয়ে আমি এখানে কনসোলিডেশন যে রেজাল্ট, ব্যাংকিংয়ের ক্ষেত্রে কনসোলিডেশন রেজাল্ট এখানে ইম্পর্টেন্ট। তো কনসোলিডেশন যে রেজাল্ট আছে সেই রেজাল্টকে যদি আমি অবজার্ভ করি, একটু জুম করে নিলাম, তাহলে দেখুন এখানে কনসোলিডেটেড নাই, স্ট্যান্ড অ্যালোন যে রেজাল্ট, এই স্ট্যান্ড অ্যালোন ফিনান্সিয়াল রেজাল্ট আমাকে দেখতে হবে। এবং এখান থেকে স্ট্যান্ড অ্যালোন রেজাল্টের মধ্যে ইম্পর্টেন্ট দেখুন এখানে A + B + C + D, A B C D এই চারটে ইনকাম মিলে হচ্ছে আপনার টোটাল ইনকাম। আর এখানে আদার ইনকাম 11 and 12, 11 12 যদি দেখি তাহলে 11 আছে ট্যাক্স এক্সপেন্স, অ্যান্ড 12 ইজ নেট প্রফিট ফ্রম দ্য অর্ডিনারি অ্যাক্টিভিটি আফটার ট্যাক্স। তো এখানে টোটাল যে ইনকাম, টোটাল ইনকাম কত দেখাচ্ছে, টোটাল ইনকাম দেখাচ্ছে 99,200 হচ্ছে টোটাল ইনকাম। লাস্ট কোয়ার্টার যদি আমি দেখি, লাস্ট কোয়ার্টারে ইনকাম ছিল কত, লাস্ট কোয়ার্টার ইনকাম ছিল 89,487। মানে যদি আপনি দেখেন তাহলে 4-5%, ম্যাক্স টু ম্যাক্স 4-5% হবে না, 2-3% হয়তো এখান থেকে রেজাল্টের টোটাল ইনকাম যেটা, ইন্টারেস্ট ইনকাম যেটা 2-3% সামান্য বেড়েছে, মানে সামান্য না, মানে 3-4% বেড়েছে এখানে। ঠিক আছে, বা 5% বেড়েছে। 89,000 crore থেকে এটা হয়েছে 99,000 crore। কিন্তু এই ইনকামগুলো কোথা থেকে এসেছে যদি আপনি দেখেন, ইনকামগুলো এসেছে দেখুন মেনলি ইন্টারেস্ট ইনকাম। লাস্ট কোয়ার্টারে ছিল 60,000, এবার হয়েছে 60,000, কমে গেছে, ইন্টারেস্ট ইনকাম কমে গেছে। ইনকাম অন ইনভেস্টমেন্ট যেটা বেড়েছে 14,427 কোটি থেকে 15,000 বেড়েছে, এটাই বেড়েছে শুধুমাত্র। আর এখান থেকে ব্যালেন্স ব্যাংক অফ ইন্ডিয়া আলাদা, এখান থেকে দেখুন যে ইনকাম, সেই ইনকামও 670 থেকে 601 থেকে 670 হয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাংকের মেন ইনকাম। ক্লিয়ার, টোটাল ইনকাম হচ্ছে কত, 99,200, গতবার ছিল 89,487। দেখুন এখানে যে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট
এই ইনভেস্টমেন্ট ইনকাম মানে কিন্তু এর মধ্যে ট্রেডিং ফেডিং সব চলে আসবে। তো একমাত্র গ্রোথ কোথায় হচ্ছে, এই যে সবাই বলে ট্রেডিং থেকে কিছু হয় না, ট্রেডিং কিন্তু ব্যাংকের দেখুন আপনি, আমি প্রত্যেকটা ব্যাংক আপনাকে দেখাবো এবং সঙ্গে সঙ্গে আমি অ্যাক্সিস ব্যাংকের যে 5% ফল হয়েছে তার রিজন আমি এখানে দেখাবো। একটু ভিডিও বড় হতে পারে, ধৈর্য ধরে যদি দেখেন সেক্ষেত্রে আপনি শিখতে পারবেন অনেক কিছু। সঙ্গে আপনি আগামী দিনের মার্কেটে এটার বেসিসে আপনি অ্যানালিসিসও করতে পারেন। দেখুন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন যে রেজাল্টের বেসিসে যে তৎক্ষণিক পরের দিনই সেই অ্যানালিসিস আপনার কাজ করবে এরকম ব্যাপার নয়, কারণ এখানে মার্কেট সবসময় চলে রিটেল ট্রেডারের অপোজিট ডাইরেকশানে। ক্লিয়ার? তো আগামীকালের ইন্টারডে নিফটি বা নিফটি যে ট্রেড প্ল্যান মানে সোমবারে, সেটা নিয়ে আমি আগামীকাল মানে রোববার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওটা চমৎকার থেকে চমৎকার ভিডিও হতে চলেছে এবং ভিডিওর যদি প্রেডিকশান ঠিকঠাক হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা বেনিফিট কিন্তু হতে পারেন, সার্টেন বেনিফিট। তো মার্কেটের আগামীকালের ভিডিও দেখতে একদম ভুলবেন না, এই ভিডিওটি পুরো দেখবেন। আর যারা ভিডিও দেখছেন আমাকে আরও মোটিভেশন দিতে, আরও বেশি ভিডিও যাতে আমি বানাতে পারি তার জন্য ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অনেকের কাছে শেয়ার করুন, সেক্ষেত্রে তারাও হেল্পফুল হবে, আমারও ভিডিও বানানোর ইচ্ছা বাড়বে, আমাদের চ্যানেলের রিচ বাড়বে। ঠিক আছে? তাহলে এটা গেল আমার ইনকামের কথা গেল। এবং এই আরেকটা জিনিস এপাশে যেটা আছে এটা হচ্ছে এক বছরের নিরিখে যদি দেখি, গত বছর এই সেম কোয়ার্টারে জুন কোয়ার্টারের ব্যাংকের যে ইনকাম ছিল সেটা মোটামুটি 73,000 কোটি টাকা ছিল, সেটা বেড়ে 77,000 কোটি টাকা। এটা তো মোটামুটি ঠিকই আছে। আর এখানে গত বছর 83,000 কোটি টাকা থেকে 83,700 সামথিং থেকে 99,000, এটাও মোটামুটি ইয়ার অন ইয়ার বেসিসে তো ঠিকই আছে, খারাপ নেই। কিন্তু এইচডিএফসি ব্যাংকের একটা গন্ডগোল যেখানে আমার লাগছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে প্রভিশন বলে একটা টার্মস আছে ব্যাংকের রেজাল্টের ক্ষেত্রে। ইন্টারেস্ট ইনকাম, প্রভিশন অ্যান্ড এনপি, এই তিনটে ইম্পর্টেন্ট। তো যদি আমি ব্যাংকের ক্ষেত্রে প্রভিশন দেখি তাহলে দেখুন এখানে প্রভিশন 8 নম্বরে আছে, প্রভিশন অ্যান্ড আদার ট্যাক্সেস। ঠিক আছে? এটা যদি আমরা দেখি তাহলে 14,400 কোটি টাকা। প্রভিশন কথার অর্থ কি? প্রভিশন কথার অর্থ হচ্ছে ব্যাংক আগামী দিনে ভাবছে যে কিছু খারাপ যদি কোনো সিচুয়েশান আছে তাহলে ব্যাংকের এখান থেকে প্রফিটেবিলিটির উপরে বা ইনকামের উপরে আঘাত আসতে পারে। সেই আঘাত আসার জন্য যদি আসে তার জন্য ব্যাংক কিছু টাকা আগে থেকে ব্যাংকে আগে থেকে কিছু টাকা তারা রেখে দিচ্ছে, যে টাকাটা প্রভিশন হিসেবে দেখাচ্ছে এবং সেটা কিন্তু প্রফিটের মধ্যে যাবে না, সেটা প্রফিটের মধ্যে যাবে না। এবং এই টাকাটা ইন্টারেস্টিং ফ্যাক্টর সব থেকে এটাই হচ্ছে এই টাকাটা কিন্তু ট্যাক্সেবল নয়, কারণ ব্যাংক এটাকে রেজাল্টের মধ্যে ধরছে না, এটাকে প্রভিশন হিসেবে ব্যাংকের কাছে রেখে দিয়েছে। কারণ আগামী দিনে যদি কোনো প্রবলেম হয় তাহলে ব্যাংক এখন এই টাকার উপরে ট্যাক্স দেবে, পরে লস হলে ব্যাংক কী করে আবার যদি লস হয়ে যায় বা সমান সমান হয় তাহলে কিন্তু ব্যাংকে অলরেডি এই টাকার উপরে ট্যাক্স দেওয়া হয়ে যাবে। এই জন্য ব্যাংকের যদি আগামী দিনে কোনো যদি খারাপ সিচুয়েশান আসে তার জন্য ব্যাংক এই প্রভিশন হিসেবে এই টাকাটা রেখে দেয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো 14,000 কোটি টাকা কেন প্রভিশন টাকার একটা বিশাল বড় অ্যামাউন্ট। এটা এর কারণ কি? আর একটা জিনিস দেখবেন এখানে আদার্স ইনকাম যেটা আছে ব্যাংকের ক্ষেত্রে, এই আদার্স ইনকামে দেখুন 12,000 কোটি টাকা থেকে এটা 21,000 কোটি টাকা হয়েছে। এটা একটা পয়েন্ট। 12,000 কোটি টাকা থেকে যদি 21,000 কোটি টাকা হয় তার মানে ইন্টারেস্ট ইনকামে প্রফিট হলো না, অন্য কোনো জায়গায় প্রফিট হলো না। এখানে এত বড় গ্রোথ, প্রায় 50%-এর বেশি গ্রোথ, 50%-এর কাছে 40%-এর কাছাকাছি এখানে গ্রোথ কী করে হলো আদার্স ইনকাম? তার মানে ব্যাংক তার কোনো অ্যাসেট যেটা অন্য কোম্পানির অনেক শেয়ার কেনে, সেই অ্যাসেট ব্যাংক এখান থেকে সেল করে তার এই আদার্স ইনকামটাকে বাড়িয়েছে। যেটা রিলায়েন্সের ক্ষেত্রে যদি দেখি, রিলায়েন্স এশিয়ান পেইন্টের শেয়ার সেল করে সেখান থেকে প্রায় 10,000 টাকার দেখাচ্ছে আদার্স ইনকাম। দ্যাট মিনস সেই আদার্স ইনকাম যেটা হয়েছে সেটা ট্যাক্সেবল এবং তার জন্যে কিন্তু ব্যাংকে চলে আসবে এখানে নেট প্রফিট যেটা আছে, এই আদার্স ইনকামটাও ঢুকবে। আর টোটাল এক্সপেন্স যেটা দেখুন, এক্সপেন্সও এখানে বাড়বে এবং টোটাল এক্সপেন্স যদি দেখেন এক্সপেন্সও বেড়েছে। তো টোটাল যে ইনকাম টোটাল যে প্রফিট, সেই প্রফিটটা দেখুন নেট প্রফিট যদি দেখেন ব্যাংকের তাহলে 1 মিনিট, আমিও প্রথমবার দেখছি আপনাদের সঙ্গে আগে থেকে যে প্রফিট ফ্রম অর্ডিনারি প্রফিট, নেট প্রফিট ফ্রম, এটা নেট প্রফিট পিরিয়ড, এত হ্যাঁ এটা হচ্ছে নেট প্রফিট। ঠিক আছে? তো নেট প্রফিট যদি আমি দেখি ব্যাংকের ক্ষেত্রে তাহলে নেট প্রফিট এখানে বেড়েছে কতটা দেখুন সামান্যই বেড়েছে,
মানে 17,616 কোটি টাকা থেকে 18,155 কোটি টাকা, ঠিক আছে, যেখানে গত বছরও কিন্তু 16,000 সামথিং থেকে এটা বেড়েছে। এটাই হচ্ছে নেট প্রফিট ব্যাংকের ক্ষেত্রে। 12-13 যদি আমি দেখি, 12-13 হচ্ছে নেট প্রফিট ফ্রম নেট প্রফিট, হ্যাঁ এই নেট প্রফিট হচ্ছে এটাই। খুব বেশি গ্রোথ কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি না। আর এই যে প্রফিট আমরা দেখতে পাচ্ছি বিকজ অফ আদার ইনকাম। আদার ইনকাম মানে কোনো শেয়ার যেটা প্রায় 11-12 হাজার কোটি টাকার শেয়ার কিন্তু বেচেছে, ঠিক আছে, মানে ইনকাম কিন্তু খুব একটা ভালো হয়নি। বাট যেটা প্রভিশন বাড়িয়েছে, মানে ওই টাকা ট্যাক্স দেবে না, প্রভিশন বাড়িয়েছে মানে এখানে সেটা আপনার এতে রিফ্লেক্ট করবে, আপনার প্রফিটেবিলিটি রিফ্লেক্ট করবে। যদি প্রভিশন কম থাকতো তাহলে এখানে ইনকামটা কিন্তু বেড়ে যেত এবং সেটার উপরে আবার ট্যাক্স পড়তো। তো এটা একটা বুদ্ধিমানের কাজ করেছে এবং ওভারঅল রেজাল্ট ওকে বা নেগেটিভ টু ওকে, খুব ভালো রেজাল্ট কিন্তু এইচডিএফসি ব্যাংকের আমি বলবো না। এবং দেখুন এর সঙ্গে সঙ্গে যেটা প্রবলেম এখানে একটু, সেটা হচ্ছে এনপিএ। দেখুন নেট এনপিএ যদি দেখি তাহলে 11,300 কোটি টাকা থেকে এটা এনপিএ বেড়েছে, এনপিএ কিন্তু কমেনি। 1.33% থেকে 1.4%, যেটা হচ্ছে গ্রস এনপিএ, এবং নেট এনপিএ পার্সেন্টেজ দেখুন 47%, যেটা 43, সামান্যই বেড়েছে, খুব বেশি বাড়েনি। বাট তাহলে যদি ওভারঅল রেজাল্ট দেখি, রেজাল্ট হচ্ছে নেগেটিভ টু নিউট্রাল, খুব ভালো রেজাল্ট, এখানে কিছু নেই যে চমকপ্রদ রেজাল্ট হয়েছে। 5%, 10%, 15% গ্রোথ হয়েছে, এরকম কিছুই নয়, সামান্য 2-3% এখানে গ্রোথ দেখা যাচ্ছে। এটা গেল এইচডিএফসি ব্যাংক। এবার যদি আমি এইচডিএফসি ব্যাংকের পরে আসি আইসিআইসিআই ব্যাংকের, দেখুন আইসিআইসিআই ব্যাংকের কিন্তু রেজাল্ট এর থেকে ভালো হয়েছে কম্পারেটিভলি, অনেক বেশ ভালো হয়েছে, খারাপ বলবো না। আইসিআইসিআই ব্যাংকের যদি আমি রেজাল্ট অ্যানালিসিস করি, কারণ আমি একবার ওভারভিউ দেখছিলাম, দেখুন এখানে আইসিআইসিআই ব্যাংকের রেভিনিউ বেড়েছে, দেখুন ইন্টারেস্ট, এখানে ইনকাম বেড়েছে 23,000 থেকে 23,000, খুব বেশি বাড়েনি। তো এখানে এক্সপেন্ডিচার যদি এক্সপেন্স দেখেন, এক্সপেন্স বেশি বেড়ে গেছে, সরি এক্সপেন্ডিচার যেটা লাস্ট কোয়ার্টারে ছিল তার থেকে যেহেতু কমেছে, তাহলে এক্সপেন্স কোথায় হয়েছে এক্সপেন্স, আচ্ছা এক্সপেন্স মেনলি করেছে ফিনান্সিয়াল প্রফিট, আচ্ছা ফিনান্সিয়াল প্রফিট বেশি হয়নি বলে এক্সপেন্স এখান থেকে আচ্ছা কমেছে। আচ্ছা যাই হোক, ফিনান্সিয়াল প্রফিট হচ্ছে এখানে এই, আর এখানে প্রফিট বিফোর ট্যাক্স 19,000 এত কোটি টাকা, নেট প্রফিট হচ্ছে 14,456 কোটি টাকা, যেটা 14,354 কোটি টাকা ছিল। আর সেই জায়গায় যদি আমি এইচডিএফসি ব্যাংকের দেখি, এইচডিএফসি ব্যাংকের নেট প্রফিট কিন্তু কমেছে বিকজ অফ মার্জিন বাড়িয়েছে, আর সেইভাবে কিন্তু প্রফিট সেগমেন্টে হয়নি, আদার্স ইনকামে বেড়েছে। তো কম্পারেটিভলি যদি দেখি আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট এখানে কম্পারেটিভলি ভালো, ক্লিয়ার। এবার যদি আমরা ফুল রেজাল্ট দেখি আইসিআইসিআই ব্যাংকে, দেখুন আইসিআইসিআই ব্যাংকের আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, দেখুন এখানে যদি স্ট্যান্ডার্ড দেখলাম আর সঙ্গে সঙ্গে কনসোলিডেশন রেজাল্ট দেখি, কনসোলিডেটেড রেজাল্ট দেখি সেগমেন্ট রেভিনিউ হচ্ছে রিটেল আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে এখানে ছিল 2.40, সেখান থেকে 2.49, ঠিক আছে। আর এখানে ছিল যেটা নন ডিজিটাল ব্যাংকিং, হোলসেল ব্যাংকিং আর রিটেল ট্রেজারি মানেই হচ্ছে ওই ট্রেডিং রিলেটেড যেসব আছে। তো ট্রেজারি দেখুন 16,900 থেকে 18,000, তাহলে মেন ইনকাম কোথায়, ট্রেজারি থেকে, মানে ওই ট্রেডিং রিলেটেড জিনিসপত্র থেকে কিন্তু মেন ইনকাম করেছে। ট্রেডিং সবাই করে, বুঝতে পেরেছেন, ব্যাংকিংয়ের আলাদা ট্রেডিং সেগমেন্ট থাকে, সেখানে রিটেল ট্রেডার আমাদের কাছে কত কি আছে। যদি আমরা এখানে স্ট্যান্ডার্ড বেসিসে আমরা দেখি, দেখুন আইসিআইসিআই ব্যাংকের, তাহলে এখানে 42,430 কোটি টাকার প্রফিট ছিল, ঠিক আছে, টোটাল মিলিয়ে। আর টোটাল যদি আমরা ইন্টারেস্ট ইনকাম দেখি, আর যদি আমরা এখানে টোটাল ইনকাম সব মিলিয়ে দেখি, তাহলে 49,000 কোটি টাকা ছিল, সেখান থেকে বেড়ে 51,000 কোটি টাকা। কম্পারেটিভলি কিন্তু এটা ওর থেকে ভালো। এখানে দেখুন আদার ইনকাম কিন্তু 693 থেকে 900, খুব বেশি হয়নি, ঠিক আছে। আর একটা বিষয় দেখুন, এখানে ইন্টারেস্ট ইনকাম যেটা মেন ইনকাম ব্যাংকের, সেটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম যেটা, সেটা হচ্ছে 32,000, এটা কিন্তু কমেছে বরং বাড়েনি, ঠিক আছে। এখানে 42,000। তো ওভারঅল কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে কোয়ার্টার অন কোয়ার্টারে আপনার টোটাল ইনকাম বেড়েছে, আর যদি আমরা ইয়ারলি দেখি ইয়ারলিও বেড়েছে। তো দ্যাট ইজ গুড, ভালো, খারাপ নয়। আইসিআইসিআই ব্যাংকের মুভমেন্টও ভালো হয়েছে আমরা দেখেছি। আর এর সঙ্গে সঙ্গে আমরা এখানে আর কি দেখব, আমরা এখানে দেখব
যে এখানে প্রভিশন কত করেছে। দেখুন প্রভিশন করেছে মাত্র প্রভিশন এখানে মাত্র 1814 কোটি টাকা, 1800। আর এইচডিএফসি ব্যাংকের প্রভিশন ছিল কত, 14,000। ক্লিয়ার, এটাই কিন্তু এই প্রভিশন দেখিয়ে এখান থেকে প্রফিট হচ্ছে টোটাল। যদি আমরা দেখি টোটাল প্রফিট এখান থেকে কিন্তু বিফোর নেট প্রফিট ফর দ্য পিরিয়ড এখানে হচ্ছে 12,600 ছিল, সেখান থেকে 12,768 কোটি টাকা, 12,629 কোটি টাকা থেকে। এবং ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি, ইয়ার অন ইয়ারের বেসিসে কিন্তু এখানে মোর দ্যান 5-7% হয়েছে। তো 5%-7% মতো একটা গ্রোথ এসছে, 5% মতো। আর যদি একটা বিষয় দেখি সেটা হচ্ছে এনপিএ কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে কম্পারেটিভলি যদি দেখি, দেখুন 1.67 ছিল, ঠিক আছে পার্সেন্ট, সেখান থেকে 1.67%, মানে একই রকম আছে। এনপিএ ছিল এখানে 5.5589%, ঠিক, 5,589, এখানে 5,970, মানে সামান্য এনপিএ বেড়েছে, খুব বেশি এনপিএ না। গ্রস এনপিএও 24,160 থেকে 24,700। তাহলে এনপিএর তুলনায় কিন্তু এইচডিএফসি ব্যাংকের তুলনায়, এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট। হোয়াট ইজ এনপিএ? এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, দ্যাট মিনস ব্যাংক যেটা লোন দিয়েছিল সে লোন রিকভারি করতে পারছে না, যে টাকাটা রিকভারি করতে পারছে না একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টার, একটা মাস ধরে, 2 মাস 3 মাস ধরে, সেটাই কিন্তু এনপিএর মধ্যে ফেলে দেয়, যেটা নন পারফর্মিং অ্যাসেট, যেটা কিন্তু ব্যাংক রিকভারি করতে পারে আগামী দিনে, বাট এখন এই টাকাটা এই কোয়ার্টারে রিকভারি করতে পারেনি ব্যাংক। তো মানুষ লোন নিয়েছে, প্রচুর লোন দিয়েছে, কিন্তু লোন সেই রিকভারি করতে পারছে না। তো তুলনামূলকভাবে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টের এই এনপিএ কিন্তু ভালো। কারণ এই জায়গাটাতে অ্যাক্সিস ব্যাংকের ফল হয়েছিল। অ্যাক্সিস ব্যাংকের দেখুন, যদি আমি ওভারঅল রেজাল্ট দেখি, অ্যাক্সিস ব্যাংকের রেজাল্টের রেভিনিউ অলমোস্ট সেম, এখানে ইন্টারেস্ট ইনকাম দেখুন অলমোস্ট সেম, ঠিক আছে। আর এক্সপেন্স এখানে বেশি হয়েছে, ঠিক আছে, লাস্ট কোয়ার্টারের থেকে। আর যদি এখান থেকে আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট দেখুন কমে গেছে, তো যার জন্য 5%-এর ফল আমরা দেখেছি, ঠিক আছে। তো 5% ফল হওয়ার পরে পরের দিন আমরা দেখতে পাবো যে কি হয় অ্যাকচুয়ালি। আর একটা বিষয় সেটা হচ্ছে, এর যদি আমরা ফুল রেজাল্ট দেখি তাহলে আমরা এনপিএটা দেখতে পারবো। দেখুন এনপিএ যদি দেখি, দেখুন এই প্রত্যেকটা ব্যাংকের কিন্তু ট্রেজারি ইনকাম খুব ভালো হয়েছে। দেখুন অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট খারাপ হলেও, আমি দেখিনি যদিও বা ট্রেজারি ইনকামটা, তবুও একবার দেখে নিচ্ছি। যেমন কনসোলিডেশন মানে হচ্ছে যে আদার্স যে সেগমেন্ট আছে, সেই আদার্স সেগমেন্টগুলো থেকে ইনকাম কেমন হয়েছে। দেখুন আদার্স কনসোলিডেশন বেসিসে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে 1 মিনিট 10 সেকেন্ড জাস্ট, কনসোলিডেশন রেজাল্ট এর এখানে দেখায়নি নাকি? অ্যাক্সিস ব্যাংক কনসোলিডেশন দেখানো উচিত, হ্যাঁ দেখিয়েছে। সেগমেন্ট ওয়াইজ দেখুন ট্রেজারি ইনকাম দেখুন 1,279 কোটি টাকা থেকে 2,400, প্রায় ডাবল ট্রেজারি ইনকাম। তাহলে এত টাকা ট্রেজারি ইনকাম হলেও কিন্তু প্রফিটে কিন্তু সেটা এফেক্ট হচ্ছে না। আর ইনকাম কিন্তু মেনলি ট্রেজারি থেকেই হচ্ছে, তার মানে ওই ট্রেডিং রিলেটেড জায়গা থেকে কিন্তু ইনকাম হচ্ছে। বাট আমার কথা বাদ দিন, আপনার ইনকাম কিন্তু সেইভাবে ট্রেডিং থেকে হচ্ছে না। মানে এরা হচ্ছে সব বিগ প্লেয়ার, এরা হচ্ছে এই যে আইসিআইসিআই ব্যাংক বলুন, অ্যাক্সিস ব্যাংক বলুন, বা এইচডিএফসি ব্যাংক বলুন, এরা হচ্ছে সব প্রোপ্রাইটারি ডেস্কের মধ্যে পড়ে, ঠিক আছে। এদের ট্রেডিং ডেস্ক আছে আলাদা একটা। তো যাই হোক, এগুলো নিয়ে বেশি আলোচনার দরকার নেই। এখন অ্যাক্সিস ব্যাংকের যে পূর্ণাঙ্গ রেজাল্ট আমি দেখলাম, তার মধ্যে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এনপিএ। দেখুন ঘটনা হচ্ছে এখানে এনপিএ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে কত ব্যাংক লোন দেওয়ার পরে রিকভারি করতে পারছে না। তো দেখুন এই এনপিএ যদি দেখি, এর এনপিএ হচ্ছে 1.28% থেকে বেড়ে হয়েছে 1.57%, যেখানে অন্যান্য এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে তো বেশি চেঞ্জ হয়নি, এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে। আর দেখুন এখানে 14,490 কোটি টাকা থেকে 17,000 কোটি টাকা এনপিএ, ঠিক আছে, 17,700। এই যে এনপিএটা খারাপ, এই এনপিএটা খুব মারাত্মক ব্যাংকের ক্ষেত্রে। দ্যাট মিনস ব্যাংকের অ্যাসেট ডিডাকশন হচ্ছে, অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে না। তো এটা কিন্তু ব্যাংকের জন্য একটা খুব খারাপ ঘটনা, যার ফলে কিন্তু ব্যাংক নিফটি, এই অ্যাক্সিস ব্যাংকের খুব ফল হয়। তো আমি যে রেজাল্ট দেখলাম এখানে, রেজাল্ট কিন্তু খুব খারাপ রেজাল্ট নয়, যদিও বা এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ওকে টু নেগেটিভ বলতে পারেন আপনি। আর আইসিআইসিআই ব্যাংকের যদি রেজাল্ট দেখি, আইসিআইসিআই ব্যাংকের ওকে টু পজিটিভ, মানে পজিটিভ রেজাল্টই বলতে পারি, ওকে না। তবে যে 10-15% গ্রোথ হতো আগে, সেই 10-15% গ্রোথ ওরকম বড় বড় গ্রোথ কিন্তু নেই।
দ্যাট মিনস একটা যদি আমরা দেখি ইন্ডিয়ান মার্কেটের একটা কিন্তু বোঝা যাচ্ছে যে আরবিআই কেন এত টাকা মার্কেটে ইনফ্লো করছিল, বারবার এত টাকা ইনফ্লো করার চেষ্টা করছিল, বিভিন্নভাবে ব্যাঙ্কগুলোকে সাপোর্ট করার চেষ্টা করছে। তার মানে একটা স্লো ডাউন, ইকোনমিক স্লো ডাউনের ভয় কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে, এবং তার যে রিফ্লেকশন সেটা কিন্তু এই ব্যাঙ্কিং সেক্টর স্টকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল বিশ্লেষণ। ভিডিও যদি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে তো লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। খারাপ লাগলেও লাইক করতে পারেন, নাহলে ডিসলাইক করে দিতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ কমেন্ট আমি প্রত্যেকের পড়ি। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, আমি বিটকয়েন বা ইথেরিয়াম বা এর যে লাইভ সেশন কিন্তু আমার সোম থেকে শুক্র আসবেই। সোম থেকে শুক্র আমি দেওয়ার চেষ্টা করব, এবং স্যাটারডে সানডে বেশি মুভমেন্ট হয় না, আপনি যদি দেখতে পারেন বেশি মুভমেন্ট হবে না। স্যাটারডে সানডে আমার বিটকয়েন আর ক্রিপ্টোর ভিডিও নাও আসতে পারে, সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের রিচ আরও বাড়ান, আমাদের এই কমিউনিটিটাকে আরও বড় করুন। আপনাদেরই চ্যানেল, আপনাদেরই সব, আমি জাস্ট নিমিত্ত মাত্র। আমি ভিডিও বানাবো আপনাদের জন্য, যদি লার্নিং ভিডিও অবশ্যই থাকবে, কারণ আমার মোস্টলি মার্কেটে যখন আমি শুরু করেছিলাম, আমার মেন প্রায়োরিটি ছিল মার্কেটে যে রিটেল ট্রেডার যারা নতুন মার্কেটে আসছে তাদেরকে শেখানো। যেহেতু আরেকটা বিষয় মিস করে গেছিলাম, সেটা হচ্ছে চার্টটা একটুখানি যদি আমরা দেখে নিই। দেখুন, যদি আমরা চার্ট দেখে নিই, তাহলে আমি দুটোর চার্ট একসঙ্গে আপনাদের সঙ্গে ওপেন করব। দেখুন, এটা আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট সাপোর্ট লেভেলের কাছে, সরি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট। যদি এখান থেকে ফল আসে, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। দেখুন 1940-45 লেভেল এখানে সাপোর্ট লেভেল, ইভেন 1920 পর্যন্ত সাপোর্ট লেভেল। যদি আমি হরাইজন্টাল এখানে সাপোর্ট দেখিনি, মাল্টিপাল টাইম এই লেভেলটাকে এখানে ফলো করেছে। তো ইনিশিয়ালি তো আমি 1940 আমার সাপোর্ট লেভেল, যদি ব্রেক করে 1920 এই লেভেলে যদি আসে, সেখান থেকে দেখা যেতে পারে যদি বাইং আসে বাইং সাইডে প্ল্যান করবো, যদি নিচে আসে সেল সাইডে প্ল্যান করবো। বাট এখানে ইনিশিয়ালি সাপোর্ট লেভেল 1940, আর তার নিচে 1920, এগুলো সাপোর্ট লেভেল থাকবে। আর এখান থেকে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট যেহেতু পজিটিভ টু নিউট্রাল আপনি বলতে পারেন, তো আইসিআইসিআই ব্যাংক অলরেডি একটা সাপোর্টে দাঁড়িয়ে আছে। লেটস সি পরের দিন গ্যাপ আপ হয় কি গ্যাপ ডাউন হয়, আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে দেখবো। কিন্তু আইসিআইসিআই ব্যাংকের এই সাপোর্ট লেভেল ব্রেক করলে নিচের যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে 1400 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 1400 সাপোর্ট লেভেল ব্রেক করলে আইসিআইসিআই ব্যাংকের তবে নিচের দিকে আমরা সেল সাইডে প্ল্যান করব, আমি প্ল্যান করব। আর উপরের দিকে যদি আইসিআইসিআই ব্যাংক ছোটোখাটো গ্যাপ ডাউন বা অল্প গ্যাপ ডাউনের পরে 1430-35-এর উপরে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমি লং সাইডের দিকে ভাববো বা ব্যাংক নিফটির উপরে ফোকাস করব। আগামীকাল ব্যাংক নিফটি নিয়ে একটা আলাদা ভিডিও, আমি আপনাদের নিফটি নিয়ে একটা আলাদা ভিডিও শেয়ার করব, সম্পূর্ণ সোমবারের জন্য কিভাবে আমি ট্রেড প্ল্যান করছি। ভিডিও ভালো লাগলে, আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।